শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, নগরায়ন, পরিবেশ, নারী ও যুবকদের ক্ষমতায়ন, শিশুদের বিকাশ, প্রতিটি ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে। সরকার গঠনের 100 দিনে কোটি কর্মসংস্থানের চমক নিয়ে কাল আসছে বিএনপির ইশতেহার। প্রাধান্য পাবে নারী, তারুণ্য আর জুলাই সনদ। অর্ধশত আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা। দলের নিয়ম নীতির বাইরে গিয়ে যারা নির্বাচন করছে, যাদেরকে বহিষ্কার করা হয়েছে, দিনের শেষে ভোটারদের তো কোনো আস্থা গ্রহণ তারা করতে পারবে না, কারণ ভোটাররা হচ্ছে ধানের শীষ। রাজনীতির পুরনো বন্দোবস্তকে 12 তারিখ লাল কার্ড দেখাবে জনগণ, মন্তব্য জামাত আমিরের। 12 তারিখ দুটি ভোট, কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম। উত্তরের 4 জেলায় জনসভা। নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, জানালেন আইন উপদেষ্টা। ভয় ডরহীন পরিবেশ নিশ্চিতে ভোট কেন্দ্রের আঙিনায়ও সেনা টহল। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড। খালাস পেলেন রাজসাক্ষী। আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ। রাজধানীর মিরপুরে বিহারি ক্যাম্প থেকে স্বামী, স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। ষষ্ঠ দিনেও অচল বন্দর চট্টগ্রামে নৌ উপদেষ্টার বিরুদ্ধে ক্ষোভ। সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ পোশাক খাতের ব্যবসায়ীদের। এবং বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ক্রীড়া উপদেষ্টার ধন্যবাদ। পিএসএল এ মুস্তাফিজকে দলে ফেরালো লাহোর কালান্দার্স। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স। দর্শক, সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। নারী, তারুণ্য আর জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কাল ঘোষণা হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ জনমুখী প্রতিশ্রুত বাস্তবায়ন করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন নিউজ 24-কে বলেছেন, সরকার গঠনের 100 দিনের মধ্যে থাকবে 1 কোটি কর্মসংস্থানের চমক। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশে ফিরেই যে বার্তাটি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, কি আছে সেই পরিকল্পনায়? ইতিমধ্যেই তার সারাংশ তিনি সারা দেশের নির্বাচনী জনসভায় ভোটারদের মাঝে তুলে ধরেছেন। ভোট চেয়েছেন ধানের শীষের পক্ষে। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। ইশতেহারে বিএনপির 31 দফা এবং 27 দফার আলোকে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে চায় দলটি। পাশাপাশি জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে থাকছে একগুচ্ছ পরিকল্পনা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো জনমুখী পরিকল্পনা ছাড়াও থাকছে কর্মসংস্থান নিয়ে বড় চমক। সরকারি চাকরিতে প্রায় 4 লাখ শূন্য পদ পূরণ সহ নতুন উদ্যোগে স্থায়ী ও খণ্ডকালীন মিলিয়ে 100 দিনে প্রায় 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বিএনপি। ইশতেহারটা হবে হচ্ছে জনমুখী। ইশতেহারে জনকল্যাণ এবং জনমুখী কর্মকাণ্ডকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই কারণেই জনগণ আমাদের প্রতি সমর্থন দিবে, ধানের শীষের প্রতি সমর্থন দিবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, নগরায়ন, পরিবেশ, নারী ও যুবকদের ক্ষমতায়ন, শিশুদের বিকাশ, প্রতিটি ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে। আমাদের মূল লক্ষ্য এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে জীবনে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করা লাগবে না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আমরা নিশ্চিত করতে চাই প্রতিটি মানুষের জন্য। স্বাস্থ্য খাতে উন্নয়নে থাকছে বেশ কিছু পরিকল্পনা। এর মধ্যে প্রায় 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যার 80 ভাগ হবেন নারী। পর্যায়ক্রমে দেশের প্রতিটি মহানগর ও জেলা শহরে বসবাসকারী সকল নাগরিকের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন যে প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটারই কিন্তু সুবিস্তৃত বহিঃপ্রকাশ ইনশাল্লাহ আমাদের এই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে হবে, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষের সমস্যার সমাধান, ভাগ্য পরিবর্তন এবং সার্বিক সমৃদ্ধি এবং স্বনির্ভরতা আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। 16-17 বছরের ফ্যাসিবাদী শাসনে দেশটা যেভাবে এলোমেলো হয়েছে, ওখান থেকে সুশৃঙ্খল এবং সুসংগঠিতভাবে একটি দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং জনগণের কাছে জবাবদিহিমূলকভাবে পরিচালনা করতে গিয়ে যে আইনের শাসনটা নিশ্চিত
করতে হবে, সেই অঙ্গীকারগুলো এর মধ্যে আরও ভালো মতো ফুটে উঠেছে। সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার খাল ও নদী খনন পুনর্খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকছে বিএনপির ইশতেহারে। সরকারে গিয়ে তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো প্রকল্প গ্রহণ করবে বিএনপি। 25 কোটি গাছ 5 বছরে রোপণ ও রক্ষণাবেক্ষণ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কথাও থাকবে বিএনপির ইশতেহারে। ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশজুড়ে বিএনপির জোয়ার থাকলেও অন্তত অর্ধশত আসনে বিদ্রোহীদের চাপের মুখে রয়েছে বিএনপি এবং মিত্ররা। কারো কারো ধারণা, অনেক আসনে বিএনপির গলার কাটা হতে পারে বিদ্রোহী প্রার্থীরা। স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় প্রার্থীকে বাদ দিয়ে শরিকদের মনোনয়ন দেয়ায় জটিল হয়েছে পরিস্থিতি। তবে বরাবরের মতোই বিদ্রোহীদের ব্যাপারে হার্ড লাইনে বিএনপি। এর মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, বিএনপির রাজনীতি করতে হলে মেনে চলতে হবে দলীয় শৃঙ্খলা। রিশাদ হাসানের রিপোর্ট। ভোট আর জোটের সমীকরণ মেলাতে গিয়ে শত্রু মিত্র হয়েছে, বদলে গেছে রাজনীতির পুরনো সম্পর্ক। প্রতিশ্রুতি ঠিক রাখতে গিয়ে অনেক জনপ্রিয় প্রার্থীকেও মনোনয়ন বঞ্চিত করেছে বিএনপি। আর তাই স্বাভাবিকভাবেই শরিকদের গুরুত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে এক মঞ্চে থাকা জমিয়াতে উলামায়ে ইসলামকে ছাড় দিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী দেয়নি বিএনপি। দলের মনোনয়ন না পেয়ে এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। ভোটাররা মনে করছেন এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বিএনপির জোট প্রার্থী। আগামীতে যদি সরাইল আশুগঞ্জে দুর্নীতি মুক্ত সমাজ চান, হাস মার্কার কোনো বিকল্প নাই। স্থানীয়ভাবে ভীষণ জনপ্রিয় সাবেক ছাত্রদল নেতা হাসান মামুনকে বাদ দিয়ে পটুয়াখালীর 10 মিনা গলাচিপায় মনোনয়ন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরকে। তিনি লড়ছেন ট্রাক প্রতীকে। স্থানীয়রা মনে করেন, হাসান মামুন স্বতন্ত্র নির্বাচন করায় কঠিন হতে পারে এই জোট প্রার্থীর জয়। এই 2 আসনের মতো জোট শরিকদের অন্য অনেক আসনেই রয়েছে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী। এর মধ্যে ঢাকা 12 আসনে জোটের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের প্রতিদ্বন্দ্বী যুবদলের সাবেক নেতা সাইফুল আলম নীরব। ঝিনাইদহের কালীগঞ্জে শক্ত অবস্থানে রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা রাশেদ খানের প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম ফিরোজ। শুরুর দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সমর্থন নিয়েও তোপের মুখে পড়েন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। যদিও কেন্দ্রের মধ্যস্থতায় দৃশ্যত স্থানীয় বিএনপি কাজ করছে সাকির সঙ্গে। বিএনপি থেকে যিনি বহিষ্কৃত হয়েছেন, তার দলের কিছু তার হয়তো অনুসারী যারা আছেন, তারা কোনো জায়গায় ভয় দেখাচ্ছেন, হুমকি দেখাচ্ছেন। এলাকায় এরশাদ বিরোধী আন্দোলন করেন নাই, এলাকায় হাসিনা বিরোধী আন্দোলন করেন নাই, তারা আজকে অতিথি পাখি হয়ে আসছেন। সারা দেশ থেকে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দিনাজপুর, পাবনা, সিলেট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং যশোর সহ দেশের 27 জেলায় প্রায় 50টির বেশি আসনে রয়েছে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া জনপ্রিয় বিদ্রোহী প্রার্থী। কিন্তু মাঠের বাস্তবতা জেনেও কেন এমন সিদ্ধান্ত নিল বিএনপি? নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোকে মূল্যায়ন করতে চেয়েছে বিএনপি। সেই সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করেছেন তারেক রহমান। পাশাপাশি সমমনা সবাইকে নিয়ে সরকার গঠন করতে জনপ্রিয় হলেও অনেককেই ধানের শীষ প্রতীক দিতে পারেনি বিএনপি। একটা জিনিস মাথায় রাখতে হবে, দলের সিনিয়র নেতারা বলছেন, বিএনপির রাজনীতি করতে হলে শৃঙ্খলা রক্ষার কোনো বিকল্প নেই। কারণ বর্তমান বাস্তবতায় ধানের শীষের বিকল্প কিছু ভাবছে না সাধারণ মানুষ। এই বাংলাদেশের মানুষ যখন ব্যালট পেপার সামনে আসবে, ধানের শীষের উপর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, ধানের শীষের উপর তাদের সিল মারবে। আর যারা দলের নিয়ম নীতির বাইরে গিয়ে যারা নির্বাচন করছে, যাদেরকে বহিষ্কার করা হয়েছে, দিনের শেষে ভোটারদের তো কোনো আস্থা গ্রহণ তারা করতে পারবে না। কারণ ভোটাররা হচ্ছে ধানের শীষ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, তাদের ভোটটা সেখানে। বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে প্রায় সবাই মনে করেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রাজনীতি করার পরিণতি ভালো হয় না খুব একটা। অতীতে এমন অনেক নজির রয়েছে, ধানের শীষের বাইরে গিয়ে ভোট করায় হালে পানি পায়নি সম্ভাবনাময় অনেক রাজনীতিবিদ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজনীতির পুরনো বন্দোবস্তকে 12 তারিখ লাল কার্ড দেখাবে জনগণ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার
শফিকুর রহমান। অঙ্গীকার করেন জাতিকে আর বিভক্ত করতে দেয়া হবে না। বৃহস্পতিবার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোরে জনসভায় বক্তব্য রাখেন তিনি। রাজশাহী বিভাগের 4 জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমে সকালে নওগাঁ জেলায় প্রথম সমাবেশে যোগ দেন তিনি। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ি ও মাদ্রাসা মাঠে এবং নাটোর জেলার জনসভায় অংশ নেন তিনি। জনসভায় আমির বলেন, আগামী 12 তারিখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানো হবে। সেই সাথে রাজার ছেলে রাজা হবে এমনটি আর হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আগামী 12 তারিখে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফ্যাসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল, এটা বিবেচনার ব্যাপার না। ফ্যাসিবাদ তোমাকে লাল কার্ড। রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। সমাবেশে জামাত আমির ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সর্বজনীন করার ঘোষণা দেন। জামাত ক্ষমতায় আসলে নারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধারও আশ্বাস দেন ডাক্তার শফিক। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়। চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের সমাবেশেও দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে দেন জামাত আমির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্পিকার, ডেপুটি স্পিকার তাদের অনুপস্থিতিতে নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত যে কেউ কিংবা সিইসি। বৃহস্পতিবার সচিবালয়ে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচনের পর দ্রুত শপথ সম্পন্ন করা ও ক্ষমতা হস্তান্তর করতে চায় সরকার। এদিকে ইসি আব্দুর রহমান আল মাসউদ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন সিইসি। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনের পর স্পিকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান। স্পিকার না থাকলে শপথ পড়ান ডেপুটি স্পিকার। আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের কেউ জেলে, কেউ পলাতক রয়েছেন স্পিকার, ডেপুটি স্পিকার জেলে। তাই প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর সংসদ সদস্যদের কে শপথ পাঠ করাবেন? বিষয়টি নিয়ে সচিবালয় আইন উপদেষ্টার মুখোমুখি সাংবাদিকরা। জানতে চাওয়া হলো এ বিষয়ের আইনি ব্যাখ্যা। বললেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ পড়ানোর সুযোগ না থাকায় আইনের বাকি বিকল্প গ্রহণ করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে 3 দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উড়িয়ে হতে পারেন। 3 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। এ বিষয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে, তারপর চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টাকে অভিমত জানানো হবে। আমার এখানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যে আপনার সিনিয়র সচিব আছেন, উনি আসবেন, ওনার সাথে কথা বলবো, আইন টাইন দেখবো, তারপরে চূড়ান্ত পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, ওনাকে আমার অভিমত জানাবো। এদিকে নির্বাচন কমিশনও তাদের অবস্থান পরিষ্কার করেছে। ইসি আব্দুর রহমান আল মাসউদ জানান, স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় সংবিধান অনুযায়ী নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন সিইসি। পার্লামেন্টের পরেও স্পিকারের পদ থাকে পরবর্তী স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত, অথবা ডেপুটি স্পিকার। আমাদের এখানে কেউ নাই, তাহলে ওনারা পড়াবেন কে? এই তো প্রশ্ন। আমরা মনে করি যে আইনে বলা হয়েছে, আর্টিকেল 148(3) বলা হয়েছে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারই উনি পড়াবেন। অন্তর্বর্তী সরকার বলছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুত সময়ে শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এর মধ্য দিয়ে ক্ষমতাও হস্তান্তর হবে দ্রুততম সময়ে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ অনুভব করছে না ঢাকা। নিজ মন্ত্রণালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্মানজনক ও নির্বিঘ্ন সম্পর্ক চেয়েছিল, কিন্তু সম্পর্কটা থমকে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, পরের সরকারের সময় এটি স্বাভাবিক হবে, সেটিই চাওয়া। প্রশ্নোত্তরে জানিয়েছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার ফেরত চেয়েছে, কিন্তু ভারত উত্তর দেয়নি। দুই পক্ষের যে
নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে কারণে অনেক ক্ষেত্রে আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের এই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে, তাদের সময় আবার রিলেশন স্মুথেন হওয়া যেতে পারে, মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় রায় এলো। 6 জনকে মৃত্যুদণ্ড আর 7 জনকে যাবজ্জীবন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 জনকে 7 বছর করে কারাদণ্ড এবং খালাস পেয়েছেন রাজসাক্ষী হওয়া পুলিশের এসআই আফজালুল হক। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এই হত্যাকাণ্ড হিটলারের গ্যাস চেম্বারের মতো। এদিকে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। 5 আগস্ট 2024 ঢাকার আশুলিয়ায় পুলিশের ভ্যানে 6 মরদেহ তুলে আগুন ধরিয়ে দেয়া হয়। মরদেহ পোড়ানোর জন্য দেয়া হয় কাঠও। হৃদয় বিদারক সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হতভম্ব হয়ে যায় সারা দেশের মানুষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচার। আসামি সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন। তাদের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম সহ 14 জনই পুলিশ সদস্য। বৃহস্পতিবার মামলাটির রায়ের জন্য ট্রাইব্যুনালে আনা হয় গ্রেপ্তার থাকা 8 জনকে। বাকি 8 জন পলাতক। দুপুর 12:30টার দিকে রায় ঘোষণা করা হয়। 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে দেয়া হয় যাবজ্জীবন। রাজসাক্ষী আফজালুলকে খালাস আর বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। অর্থাৎ তারা তাদের এই হত্যাকাণ্ড নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, যেভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাতে আসামিদের মৃত্যুদণ্ডই যুক্তিযুক্ত। আমরা তাদের সংশ্লিষ্টতা যথার্থভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এ বিষয়ে, এবং ওনারা প্রমাণের সাথে একমত হয়েছেন। আমরা যে সাক্ষ্য উপস্থাপন করেছি দোষী, এটার সাথে একমত হয়েছে। কিন্তু সেন্টেন্সিং ক্ষেত্রে, কারণ এই লাশ পোড়ানোর সময় তারা উপস্থিত ছিলেন কিনা এই বিষয়টি হয়তো বিবেচনায় নিয়েছেন। তারপরে আমরা জাজমেন্ট দেখব, দেখার পরে সিদ্ধান্ত। এই রায় সন্তুষ্ট করতে পারেনি আসামিদের। রায়ের পর্দায় চিৎকার করতে থাকেন তারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। রাজধানীর মিরপুর 11 এলাকার ওয়াপদা বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী এবং তাদের 2 শিশু সন্তান। বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান এসব তথ্য জানিয়েছেন। বলেন, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 2টা সন্তান ছিল, একটার বয়স ছিল 1.5 বছর, একটার ছিল 3.5 বছর। একটা আছে দাদির সাথে থাকে সব সময়। সে যদি কপাল আল্লাহ ভালো রেখেছিল, বিদেশে দাদির সাথে ছিল, এখানে থাকলে সেও একই কাণ্ডের শিকার হতো। সকাল 9টা 9:30 পর্যন্ত উনি জীবিত ছিল। মেবি 10টা 10:30টার মধ্যে এটা দুর্ঘটনা ঘটে গেছে। সকালে আজকে উঠে দেখলাম যে উনি সকালে আত্মহত্যা করেছে। হ্যাঁ, ওনার 3টা ছেলে ছিল, একটা ওনার নানির বাসা ছিল, উনি আর কি বেঁচে গেছে। ভয় ডরহীন ভোটের পরিবেশ নিশ্চিতে প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকবে সেনা টহল। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সেনাবাহিনী। আর এর পাশাপাশি নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে প্রস্তুত রাখা হয়েছে সামরিক হেলিকপ্টার এবং জলযান। এবারই প্রথম নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমান বাহিনীর 3730 জন সদস্য। নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ঢাকা মহানগরের নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন সেনাপ্রধান। বৃহস্পতিবার গুলিস্তানের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়, ভীতিহীন ভোটের পরিবেশ নিশ্চিতে প্রথমবারের মতো এবার ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকবে সেনা টহল। নির্বাচনের আগে পরে থ্রেড আছে কিনা এমন প্রশ্নে জানানো হয়, থ্রেড অ্যাসেসমেন্ট করেই সেনা মোতায়েন করা হয়েছে। সেনা সদরে আমরা একটা সার্বক্ষণিক মনিটরিং সেল স্থাপন করেছি, যেটা সার্বক্ষণিক চলমান রয়েছে।
অন্যান্য বছরের তুলনায় এবার আমরা সর্বাধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন করেছি, যাতে অতি দ্রুততম সময় এ ধরনের কোনো ইনসিডেন্ট আসলে সেটা আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা নিতে পারি। এদিকে এবারই প্রথম নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমান বাহিনী। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে ব্রিফিং করেন বাহিনীর প্রধান। আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা, ট্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব। জানান আসন্ন নির্বাচন নিরবচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করবে বাহিনীর 3730 সদস্য। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক মান বজায় রেখে ইংরেজি মাধ্যমের শিক্ষায় কিভাবে দেশীয় সংস্কৃতি ধারণ করা যায় তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ গোল টেবিল বৈঠক। ডেইলি সানের আয়োজনে এই বৈঠকে শিক্ষা সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা হয়। সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় ডেইলি সান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজন। আলোচনার শিরোনাম ছিল শেপিং দ্য ফিউচার অফ ইংলিশ মিডিয়াম এডুকেশন। বৈঠকে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, পলিসি মেকার এবং ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিনিধিরা। আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি জানাতে উদ্যোগী হতে হবে। Respecting the people of the villages, respecting the people who produces the food for us that we get on the table. That's very important. We really hopeful that we will be able to work with UK curriculum boards and schools in upcoming days, that we can continue providing compliant service, trustworthy service. We are trying to resolve all the problems which are pending for a long time, and we need your cooperation, in particular the daily sign. It's about global standards and your local values. This roundtable is more than just a conversation. It is a collaborative workshop. Our magazine's mission is to document these insights and turn them into a roadmap for parents, policymakers, and school owners. দীর্ঘ 6 দিন আন্দোলনের পর পিছু হটল চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। নৌপরিবহন উপদেষ্টার সাথে বৈঠকের পর কাল সকাল থেকে 2 দিনের জন্য কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। আর উপদেষ্টা জানিয়েছেন, বিদেশিদের সাথে চুক্তি হবেই, তবে চুক্তিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। এদিকে বন্দরের এমন অচল অবস্থায় রমজান মাসে দ্রব্যমূল্য লাগামহীন হয়ে উঠতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের প্রতি সংহতি মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ঠিক এমনটাই জানিয়েছেন শাহবাজ শরীফ। আর এদিকে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 ঘিরে নতুন করে উত্তাপ আন্তর্জাতিক ক্রিকেটে। প্রথমবারের মতো প্রকাশ্যে পাকিস্তান সরকার স্পষ্ট করল, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসলামাবাদে মন্ত্রিপরিষদের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, খেলাধুলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়, আর এই কারণেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন তারা। টি-20 বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এটা ন্যায্য ও যথাযথ সিদ্ধান্ত। এর আগে রোববার পাকিস্তান সরকার জানায়, বিশ্বকাপে অংশ নিলেও ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। তবে তখন সিদ্ধান্তের পেছনে কারণ জানানো হয়নি। প্রায় 1 সপ্তাহ ধরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, শাহবাজ শরীফের বক্তব্যে সেটিরই ব্যাখ্যা মিলল। যদিও এই ইস্যুতে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি আগেই বলেছিলেন, ভারত যা চায় সেটাই বাস্তবায়ন করে আইসিসি। এদিকে টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই ধন্যবাদ জানান তিনি।
তাসবিহ হারুন, নিউজ 24। পিএসএল নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের এই দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন তারা। নিয়মানুযায়ী সরাসরি চুক্তির ক্ষেত্রেও অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। লাহোর জানিয়েছে, মুস্তাফিজের সঙ্গে 6,44,00,000 পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় 2,81,00,000 টাকার বেশি। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।